জেডাব্লিউটি ফুল ফর্ম হলো জেসন ওয়েব টোকেন্স। এটা বর্তমান সময়ে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য খুবই পপুলার একটা ইউজার অথরাইজেশন টেকনিক। বিশেষ করে মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে এটা খুবই পপুলার। এই টিউটোরিয়ালে আমরা দেখব জেডাব্লিউটি কি, এটার স্ট্রাকচার কেমন এবং ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউর করার জন্য এর ভূমিকা কী। চলুন শুরু করা যাক। জেডাব্লিউটি এর কমন ইউজ কেস হলো এটা অথরাইজেশন পারপাসেই মোস্টলি ইউজ করা হয়। কিন্তু জেডাব্লিউটি ক্রিয়েশনের পিছনের মূল উদ্দেশ্য ছিল যেন দুইটা পার্টি নিজেদের মধ্যে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে সিকিউরলি কমিউনিকেট করতে পারে। ইন্ডাস্ট্রিতে RFC 7519 নামে একটা স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন আছে, যেটা এটা বলে দেয় যে কিভাবে জেডাব্লিউটি স্ট্রাকচার হবে এবং ইনফরমেশন এক্সচেঞ্জ করার জন্য কিভাবে এটা ইউজ করতে হবে। ঠিক যেমন ECMAScript or ES জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ঠিক করে দেয়। কিন্তু যেহেতু জেডাব্লিউটি মোস্টলি অথরাইজেশন পারপাসে ইউজ হয়, তাই এই টিউটোরিয়ালে আমি সেদিকেই ফোকাস করছি। কিন্তু এটা মনে রাখবেন, জেডাব্লিউটি শুধু অথরাইজেশন পারপাসে ইউজ করার জন্য তৈরি হয়নি। এনিওয়েজ, অথরাইজেশন করার জন্য জেডাব্লিউটি ছাড়াও আরও বেশ কিছু স্ট্র্যাটেজি আছে। তার মধ্যে একটা হলো সেশন টোকেন। যে স্ট্র্যাটেজি নিয়েই আমরা কথা বলি না কেন, হোক সেটা সেশন টোকেন অর জেডাব্লিউটি টোকেন, এদের সবারই জন্ম একটা কারণে, সেটা হলো HTTP এর স্টেটলেস বিহেভিয়ার। HTTP একটা স্টেটলেস প্রোটোকল। আমরা ব্রাউজার থেকে সার্ভারে অথবা এক সার্ভার থেকে আরেক সার্ভারে HTTP প্রোটোকল ইউজ করে রিকোয়েস্ট রেসপন্স আদান প্রদান করি, রাইট? স্টেটলেস মানে হলো ক্লায়েন্ট সার্ভার ইন্টারাকশনের সময় কোনো কিছু HTTP প্রোটোকল মনে রাখে না। মানে প্রত্যেকটা রিকোয়েস্ট করার সময় রিকোয়েস্টের জন্য যা যা প্রয়োজন সব কিছু পাঠাতে হয়। HTTP নিজে কিচ্ছু মনে রাখে না, সব তথ্য ভুলে যায়। এজন্যই বলা হয় HTTP স্টেটলেস, মানে কোনো স্টেট নাই। ব্যাপারটাকে এভাবে ভাবুন, যখন আমরা সার্ভার থেকে একটা ওয়েব পেজ অ্যাক্সেস করি, সার্ভারকে আমরা কি ইনফরমেশন দিই? যদি এটা একটা সিম্পল স্ট্যাটিক ওয়েবসাইট হয়, তাহলে আমাদেরকে বেশি কিছু পাঠাতে হয় না। আমরা যেই পেজটা খুঁজছি সেটার URL পাঠাই এবং সার্ভার আমাদেরকে করেসপন্ডিং HTML পেজটা দিয়ে দেয়। সো তার মানে সার্ভারকে এক্ষেত্রে কোনো কিছুই মনে রাখতে হচ্ছে না, কোনো স্টেট মেনটেন করতে হচ্ছে না, হুইচ ইজ পারফেক্ট ফর HTTP প্রোটোকল, কারণ সেটাও স্টেটলেস। কিন্তু যদি ওয়েব অ্যাপটা এমন হয় যে এক এক ইউজারের জন্য এক এক রকমের পেজ রেসপন্স আসবে, মানে ওয়েবসাইটটা ডাইনামিক আর কি, সেক্ষেত্রে শুধু URL পাঠালে হবে না, ইউজারকে URL প্লাস নিজের আইডেন্টিটিও পাঠাতে হবে। সে যদি পেজ 1-এর রেসপন্স চায়, তাহলে সার্ভারকে বলবে আমি ইউজার A, আমাকে পেজ 1 দাও, সার্ভার তাকে পেজ 1 দিবে। কিন্তু পরের বার সে যদি বলে এবার আমাকে পেজ 2 দাও, তাহলে সার্ভার কি করবে? যেহেতু HTTP স্টেটলেস, তাই এবারের রিকোয়েস্টে ইউজারের আইডেন্টিটি না থাকায় সার্ভার বুঝতে পারবে না কি রেসপন্স দিতে হবে। তাই এবারেও ইউজারকে আবার নিজের পরিচয় দিয়ে রিকোয়েস্টেড পেজ রেসপন্স নিতে হবে। সো তার মানে যতবার রিকোয়েস্ট করা হচ্ছে, প্রতিবার ইউজারকে তার আইডেন্টিটি জানান দিতে হবে, তাই না? কিন্তু আমরা আমাদের চারপাশে যেসব ওয়েবসাইট দেখছি, সেখানে কি আসলে তা করা লাগে? আমাদেরকে কি বারবার নিজেদের পরিচয় দেওয়া লাগে? ফেসবুকের কথাই ধরুন, সেখানে আমরা একবার অথেন্টিকেট অর লগ ইন করি, এরপরে হোম পেজ রিকোয়েস্ট করলে সে আমাদেরকে হোম পেজ দেখায়, এরপরে প্রোফাইল পেজ রিকোয়েস্ট করলে প্রোফাইল পেজ দেখিয়ে দেয়। প্রতিটা রিকোয়েস্টে কিন্তু আমরা অথেন্টিকেট করে নিজেদের পরিচয় দেই না। HTTP যদি স্টেটলেস হয়, তাহলে এটা কিভাবে সম্ভব হচ্ছে? ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে ব্রাউজিং সেশন মনে রাখছে? ওয়েব অ্যাপ্লিকেশন বিভিন্নভাবেই সেশন মনে রাখতে পারে। তার মধ্যে কমন ওয়ে হলো টোকেনের ব্যবহার। সেটার দুইটা পপুলার অপশন আছে। নাম্বার 1 হচ্ছে সেশন টোকেন্স, নাম্বার 2 হচ্ছে জেসন ওয়েব টোকেন, আর সংক্ষেপে যেটাকে জেডাব্লিউটি বলা হয়। চলুন দুইটাই বুঝি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন জেডাব্লিউটি কি এবং কেন এটা ব্যবহার করা হয়। আমরা একটা কোম্পানির কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টের সিনারিও চিন্তা করি। সেখানে একজন কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্টে কল করলো। সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ কাস্টমারের কমপ্লেন শুনে অনেকগুলো ট্রাবল শুটিং করেও সলিউশন দিতে পারলো না। সে তখন এটা তার হায়ার ম্যানেজমেন্ট টিমকে ফরওয়ার্ড করলো এবং কাস্টমারটার জন্য একটা কেস ফাইল তৈরি করে সেখানে কাস্টমারের সাথে যা যা কনভারসেশন তার হয়েছে, যে যে ট্রাবল শুটিং সে করেছে ইত্যাদি লিখে রাখলো এবং কাস্টমারকে ওই কেস আইডিটা, মানে একটা টিকেট আইডি দিয়ে দিল, যেন নেক্সট টাইম যখন কাস্টমার তার কাছে কল দিবে, এই সব স্টেপগুলো আবার তাকে করতে না হয়। নেক্সট দিন যখন কাস্টমার কল করলো, তখন সে তার টিকেট আইডিটা কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভকে দিয়ে দিল,
কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ সিস্টেমে ওই টিকিট আইডি দিয়ে সার্চ দিয়ে ডিটেলস পেয়ে গেল এবং সেই অনুযায়ী কাস্টমারকে রেসপন্স দিল। এতক্ষণ যে সিনারিওটা আমরা দেখলাম, ওয়েব অ্যাপ্লিকেশনে সেশন টোকেনের মাধ্যমে অথেন্টিকেশনটা অনেকটা এভাবেই হয়। যখন ইউজার অথেন্টিকেট করে তখন সার্ভার একটা সেশন ক্রিয়েট করে এবং সেশন লগে এটার একটা ট্র্যাক রাখে। এটা ওই সেশনের জন্য একটা সেশন আইডি তৈরি করে এবং ইউজারকে সেটা ব্যাক দিয়ে দেয়, আগের এক্সাম্পলের সাপোর্ট টিকেট এক্সাম্পলের মতো আর কি। এরপরে ইউজার যখনই সার্ভারে কোনো রিকোয়েস্ট করে তখন সেই রিকোয়েস্টের সাথে এই সেশন আইডি আর টোকেন পাস করে দেয়। সার্ভার ওই সেশন আইডি দিয়ে সেশন লগে সার্চ করে বুঝতে পারে ক্লায়েন্টটা আসলে কে। সার্ভারকে মাল্টিপল ক্লায়েন্ট নিয়ে কাজ করতে হয়, সো সেশন টোকেনের এই স্ট্র্যাটেজিটা বেশ ভালো একটা স্ট্র্যাটেজি টু অথেন্টিকেট ইউজার্স। আর ক্লায়েন্ট কিভাবে এই সেশন আইডি সার্ভারের কাছে পাস করবে সেটা অবশ্য ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশনের উপর ডিপেন্ড করবে। সবচেয়ে কমন অ্যাপ্রোচ হলো সেশন আইডিটাকে ব্রাউজারের কুকিতে সেভ করে রাখা। এটা করলে সুবিধা হলো যখনই ব্রাউজার সেম সার্ভারে কোনো রিকোয়েস্ট করবে, ব্রাউজার অটোমেটিক্যালি এই কুকির ইনফরমেশনটা রিকোয়েস্টের হেডারে অ্যাড করে দিবে। এটা ব্রাউজারেরই একটা বিহেভিয়ার, এক্সট্রা কিছু তাহলে আর করতে হচ্ছে না। অথেন্টিকেট করার সময় সার্ভার ব্রাউজারের কুকিতে ডেটা সেভ করে দিবে, এরপর অটোমেটিক্যালি কুকি ইনফরমেশন প্রতিটা রিকোয়েস্টে সার্ভারের কাছে যেতে থাকবে যেন সার্ভার ইউজারকে চিনতে পারে। কুল, তাই না? এটা খুবই পপুলার অ্যাপ্রোচ ছিল একটু ওল্ড ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, কিন্তু এই মেকানিজমটায় বেশ কিছু প্রবলেম আছে। সবচেয়ে বড় প্রবলেম হলো এই মেকানিজম একটা জিনিসকে বাইবেল ধরে নিচ্ছে। সে ধরেই নিচ্ছে যে আমাদের একটাই সার্ভার থাকবে, কিন্তু মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জানি মাল্টিপল সার্ভার থাকে। এক্ষেত্রে এরকমভাবে সামনে একটা লোড ব্যালেন্সার থাকে এবং সেই লোড ব্যালেন্সার ডিসিশন নেয় ইউজারের রিকোয়েস্টকে কোন সার্ভারে সে পাঠাবে। সেশন টোকেন অ্যাপ্রোচে ধরলাম ইউজার রিকোয়েস্ট করলো, লোড ব্যালেন্সার রিকোয়েস্টটা সার্ভার 1কে ফরওয়ার্ড করলো। সার্ভার 1 একটা সেশন আইডি তৈরি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিল। ক্লায়েন্ট এরপরে আরেকটা রিকোয়েস্ট করলো, এবার লোড ব্যালেন্সার সার্ভার 2তে রিকোয়েস্টটা ফরওয়ার্ড করলো, কিন্তু সার্ভার 2তে তো সেশন আইডিটা স্টোর করা নাই। তাহলে সার্ভার 2 কিভাবে বুঝবে এটা কোন ইউজার? ওকে, এটার কমন সলিউশন যেটা ইউজ করা হয় সেটা হলো সেশন আইডিগুলো স্পেসিফিক সার্ভারে না রেখে একটা কমন শেয়ার্ড রেডিস ডেটাবেসে রাখা হয়, যেন যে কোনো সার্ভার সেখান থেকে সেশন আইডি চেক করতে পারে। এটাকে রেডিস ক্যাশও বলা হয়। কিন্তু মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের ক্ষেত্রে এই প্রসেসের একটা ফ্ল আছে। সেটা হলো যদি এই রেডিস ক্যাশটা কোনো কারণে ডাউন হয়ে যায় তাহলে সার্ভারগুলো সব রানিং থাকলেও অথেন্টিকেশন মেকানিজম ফেল করবে। দ্যাটস ওয়্যার জেসন ওয়েব টোকেন কামস ইন। এটার কনসেপ্টটাই একটু অন্যরকম। আমাদের আগের কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট এক্সাম্পলটা আবার দেখি। ধরুন এক্ষেত্রে কোনো ফোন বা সিস্টেম কিচ্ছু নাই। কাস্টমার অফিসে এসে সাপোর্ট এজেন্টের সাথে দেখা করলো। যেহেতু এবার এজেন্টের কাছে কোনো সিস্টেম নাই, সেভ করবে কই? তাই এজেন্ট এবার আগের বারের মতো সব তথ্য সিস্টেমে স্টোর করে না রেখে একটা কাগজে সব ইনফরমেশন লিখে কাস্টমারকে দিয়ে দিল এবং তাকে বলে দিল যে নেক্সট টাইম যখন আসবেন এটা সঙ্গে করে নিয়ে আসবেন। তার মানে এবার আগের থেকে কনসেপ্টটা একটু ডিফারেন্ট, রাইট? কিন্তু এখানেও একটা প্রবলেম আছে, সেটা হলো ভ্যালিডিটি। কাস্টমার যদি ভ্যালিড কাস্টমার না হয়ে ম্যালিশিয়াস কাস্টমার হয়, সাপোর্ট এজেন্ট ট্রাস্ট করবে কিভাবে? পরের দিন যদি কাস্টমার একটা সাদা কাগজে সব কিছু একইভাবে লিখে এনে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভকে দেয়, কিভাবে তার আইডেন্টিটি ভ্যালিডিটি এনশিওর হবে? ওয়েল, এক্ষেত্রে সলিউশন যেটা হতে পারে সেটা হলো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পেপারটা দেওয়ার সময় সাইন করে দিতে পারে। এরপরে যখন কাস্টমার এটা নিয়ে আসবে তখন সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ সেই সিগনেচারটা ভ্যালিডেট করে নিশ্চিন্তে সার্ভ করতে পারে, রাইট? জেসন ওয়েব টোকেন অর জেডব্লিউটি এর কনসেপ্টও সেম। এক্ষেত্রে ক্লায়েন্ট যখন অথেন্টিকেট করবে তখন সার্ভার সব ইনফরমেশন সেশন লগে সেভ করে করেসপন্ডিং সেশন আইডি কাস্টমারকে না পাঠিয়ে সে ইউজারের সমস্ত ইনফরমেশনই জেসন আকারে টোকেন হিসাবে পাঠিয়ে দেয় এবং সেই সাথে সাইনও করে দেয়। ক্লায়েন্ট এর পরের রিকোয়েস্টে পুরো টোকেনটাই রিকোয়েস্টের সাথে পাঠিয়ে দেয়, যেখানে লেখা আছে সে কোন ইউজার, তার নাম কি, এক্সেট্রা এক্সেট্রা। সার্ভার এক্ষেত্রে কিচ্ছু সেভ করছে না, সব ক্লায়েন্টের কাছেই আছে। এভরি টাইম ক্লায়েন্ট যখন এই টোকেন সহ রিকোয়েস্ট করে সার্ভার সেটা থেকে বুঝতে পারে এটা কোন ইউজার এবং তাকে তার প্রয়োজনীয় ডাটা সার্ভ করে। এই টোকেনটা কোনো আইডি না, এটা একটা জেসন অবজেক্ট উইথ অল ইনফরমেশন। এটাকে জেডব্লিউটি অর জেসন ওয়েব টোকেন বলা হয়। এখন ক্লায়েন্ট এই জেডব্লিউটিটাকে
কিভাবে সেভ করে রাখবে সেটা সম্পূর্ণ ক্লায়েন্টের রেসপন্সিবিলিটি। তবে এক্ষেত্রেও মোস্ট কমন অ্যাপ্রোচ হলো ব্রাউজারের কুকি অথবা লোকাল স্টোরেজে এটাকে সেভ করে রাখা। এনিওয়েজ, যেটা বললাম যে ক্লায়েন্টকে তাহলে জেসন অবজেক্টটা পাঠাতে হবে, কিন্তু জেডাব্লিউটি দেখতে কিন্তু নর্মাল জেসনের মতন না, এটা দেখতে এরকম। অদ্ভুত না? আসলে এটা জেসন অবজেক্টেরই একটু হিজিবিজি অর ক্রিপ্টো ভার্সন। এটার দিকে যদি ভালো করে আমরা তাকাই তাহলে দেখব এটার 3টা পার্ট ডট দিয়ে আলাদা করা রয়েছে, যেটাকে আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখিয়েছি। এটার প্রথম পার্ট হলো হেডার পার্ট, সেকেন্ড পার্ট হলো জেসন পেলোড, যেটাই মূলত আমাদের ডেটাটা, এবং থার্ড পার্ট হলো সিগনেচার, যে সিগনেচারের কথা একটু আগে বললাম। যদি আমরা এটাকে ভেঙে ভেঙে দেখি তাহলে প্রথম যে হেডার পার্টটা, সেই হেডার পার্টটা একটা ইন্ডিভিজুয়াল জেসন, আবার এই যে পেলোড পার্টটা, সেই পেলোড পার্টটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল জেসন, যেটা হচ্ছে আমাদের ডেটা, ঠিক আছে। এবং থার্ড যে পার্টটা সেটা হচ্ছে সিগনেচার, মানে যেটা আমরা এক্সাম্পলে দেখে আসলাম, সিগনেচার তো হাতে কলমে আমরা করতে পারি কাগজে, কিন্তু এই ক্ষেত্রে সিগনেচার মানে কি? এই ক্ষেত্রে সিগনেচার মানে হচ্ছে সিম্পলি একটা কি বলবো, একটা হ্যাশড স্ট্রিং, ঠিক আছে, যে আমাদের যে ডেটাটা আছে সেই ডেটাটাকে একটা সিক্রেট কি দিয়ে সে হ্যাশ করে সে একটা সিগনেচার তৈরি করে রাখে। এবং এই সিক্রেট কি এর একটু পরে আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এই সিক্রেট কিটা সার্ভারে থাকে, সো যখনই এই জেসন ওয়েব টোকেনটা সার্ভারের কাছে যাবে, সার্ভার কি করবে, তার সার্ভারে স্টোর করা যে সিক্রেট কিটা আছে সেটা দিয়ে এটাকে ভ্যালিডেট করতে পারবে এই সিগনেচারটাকে, ঠিক আছে। সো আমরা এখন এক্সাম্পল দেখবো, তো এক্সাম্পল দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে প্রতিটা পার্ট আসলে কিভাবে কাজ করছে। জেডাব্লিউটি নিয়ে কাজ করার জন্য এবং এটার স্ট্রাকচার বোঝার জন্য সবচেয়ে বিউটিফুল ওয়েবসাইট হচ্ছে jwt.io। আপনারা যদি গুগলে যে জেডাব্লিউটি লিখে এন্টার দেন তাহলে প্রথম যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে এই ওয়েবসাইটটা। আমি যদিও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। সো আমরা একটু আগে যে জেডাব্লিউটিটা আপনাদেরকে দেখালাম সেইটা আমি এই জায়গাটাতে নিয়ে আসছি, পেস্ট করলাম। খেয়াল করেন পেস্ট করার সাথে সাথে এই পাশে দেখেন 3টা সেকশন আছে। হেডার, একটু আগে যেটা বললাম, হেডার, পেলোড এবং সিগনেচার। হেডারের অংশে পরে আসছি। পেলোড হচ্ছে এই যে পিঙ্ক কালারের এই জায়গাটা, সেটা কিন্তু দেখেন সেটার মধ্যে আমার সেলফ কন্টেন্ট ডাটাটা আছে। দেখেন সেখানে আমি একটা আইডি দিয়েছি, একটা জেসন অবজেক্ট, সেখানে নেম দিয়েছি এবং এক্সপায়ারি টাইমটা দিয়েছি, ঠিক আছে। আর হেডার অংশটা সেটাও একটা একদম ভ্যালিড একটা জেসন অবজেক্ট, এবং সেখানে একটা অ্যালগোরিদম বলে দেওয়া আছে এবং টাইপ বলা আছে জেডাব্লিউটি। এটা আসলে জেডাব্লিউটিটা ক্রিয়েট করার সময় যে অ্যালগোরিদমে এটাকে ভেরিফাই করা হবে সেইটা এখানে, মানে সেটার মেটা ডাটাটা এখানে আছে। সো মেইন ডাটাটা কিন্তু এইটা, হ্যাঁ। এবং ফাইনালি থার্ড যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে আমার সিগনেচার। আচ্ছা, এখন এখানে একটা দেখার জিনিস আছে, সেটা হচ্ছে আপনারা মনে করতে পারেন এই যে হিজিবিজি, এখান থেকে এই হিজিবিজিটা কিভাবে হচ্ছে। এই হিজিবিজিটা সিম্পলি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে পিং যে ডাটাটা, এই ডাটাটার বেস 64 এনকোডেড ভার্সন হচ্ছে এইটা, ঠিক আছে। আমি এটা ভেরিফাই করে আপনাদেরকে দেখাতে পারি। আমি যদি এটাকে কপি করি, নিয়ে আমি যদি বেস 64 ডেকোডার কোনো একটা অনলাইন সাইটে যাই, দেখেন এখানে আমি এটা পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে এখানে কিন্তু ডাটাটা চলে আসছে, ঠিক আছে। সো তার মানে কি, আবার একইভাবে আপনারা যদি এই ডাটাটাকে বেস 64 এনকোড করেন তাহলে এই ডাটাটা চলে আসবে। সো একইভাবে হেডারও তাই। আর ফাইনালি যে জিনিসটা আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই যে আপনারা মনে করতে পারেন যে এইটা তাহলে হিজিবিজি করা হচ্ছে কি সিকিউরিটি পারপাসে? না, এটা সিকিউরিটি পারপাসে করা হচ্ছে না, এটাকে জাস্ট সিম্পলিফাই করার জন্য একটা স্ট্রিংয়ে, মানে এই জেসন অবজেক্ট তো অনেক বড় হতে পারে। সো জাভাস্ক্রিপ্টে তো সবাই কাজ করে না, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কাজ করতে পারে, তো সেগুলোতে এই অবজেক্ট নিয়ে ডিল করা একটু প্রবলেমেটিক হয়ে যেতে পারে, অনেক সময় একটু টাফ হয়, যার কারণে সিম্পলিফাই করার জন্য সেটা করা হয়েছে। সিকিউরিটি পারপাসে কিন্তু করা হয়নি, যে হিজিবিজি করে দিলেই সিকিউর হয়ে গেলাম তা কিন্তু না, কারণ তথ্যটা কিন্তু পাবলিক। দেখছেন যে এই সাইটে এসে এন্টার দিলেই কিন্তু আমার তথ্য চলে আসে। সো তার মানে এই জায়গাটার মধ্যে কোনো রকমের সেন্সিটিভ ডাটা কিন্তু আপনি রাখতে পারবেন না, শুধুমাত্র ইউজারের আইডেন্টিফিকেশন, কোনো কিছু যে ইউজারের আইডি কি, যেগুলো পাবলিক তথ্য সেগুলো শুধুমাত্র এখানে রাখা উচিত। কখনোই ভুলে পাসওয়ার্ড বা কোনো সিক্রেট কি আবার এখানে রেখে দিয়েন না, কারণ এটা কিন্তু ইজিলি ভিজিবল, আসলে দেখলে হিজিবিজি মনে হলেও আসলে এটা পাবলিক, ঠিক আছে। আচ্ছা, আর সিকিউরিটি যেটা এনশিওর করে সেটা হচ্ছে এই সিগনেচারটা। এখন আমরা যখন কাগজে সিগনেচারের এক্সাম্পল দেখালাম, সেটা তো না হয় একজন হিউম্যান তার সিগনেচার মানে দিতে পারে, কিন্তু ডেটার ক্ষেত্রে সিগনেচার দেওয়ার সিস্টেম কি? ডেটার ক্ষেত্রে সিগনেচার দেওয়ার একমাত্র সিস্টেম হচ্ছে এটাকে ক্রিপ্টোগ্রাফিক্যালি সিকিউর করে দেওয়া উইথ সাম সিক্রেট কি। সো যেটা হয়, এই যে জিনিসটা, এটা হচ্ছে আসলে সেই সিগনেচারটা। সো এই সিগনেচারটা কিভাবে তৈরি হয়? এই সিগনেচারটা যেটা হয় সেটা হচ্ছে এই ডাটাটার বেস 64
এনকোড, এই যে এই ডাটাটার বেস 64 এনকোড করা হয়, তারপরে তার সাথে কনক্যাটিনেট করা হয় এইটার বেস 64 এনকোড, এই দেখেন এখানে ফর্মুলাটা বলেও দেওয়া আছে। আর ফাইনালি এটাকে এই অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটা চেঞ্জ হতে পারে, আপনি যে অ্যালগোরিদমে করতে চান, এই যে এই অ্যালগোরিদম চেঞ্জ করলে এই অ্যালগোরিদমও চেঞ্জ হবে। সো যে অ্যালগোরিদমে ক্রিয়েট করা হয়েছে সেই অ্যালগোরিদমেই আসলে এটাকে ভেরিফাই করতে হবে। সো তারপরে ফাইনালি একটা সিক্রেট কি দিয়ে আসলে আপনি এটাকে ডিকোড করবেন। তো এই সিক্রেট কিটা পাবলিকের কাছে থাকে না, এই সিক্রেট কিটাই একমাত্র জিনিস যেটা সার্ভারের কাছে থাকে। সার্ভারের কোনো একটা সিকিউর স্টোরেজে এটা থাকে, সার্ভারের কাছে যখনই এটা যাবে সার্ভার তখন কি করবে, জাস্ট এই তথ্যগুলোকে এইভাবে করে সে জাস্ট এইটাকে এই যে সিক্রেট কি দিয়ে সে চেক করে দেখবে যেটা ভ্যালিড কিনা। যেমন খেয়াল করেন এখানে কিন্তু আমি যখন এই তথ্যটা দিয়েছি এখানে কিন্তু ইনভ্যালিড সিগনেচার দেখাচ্ছে, ঠিক আছে, ইনভ্যালিড সিগনেচার দেখাচ্ছে। সো আমি যদি এখন আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য যে এই সিগনেচারটা আসলে আমি দিয়েছিলাম লাভ ইউ অল, হ্যাঁ, সো এটা যখন আমি দিচ্ছি, এবার ধরেন আমি আবার এটা পেস্ট করলাম, এখন দেখেন সিগনেচার ভেরিফাইড দেখাচ্ছে। সো সিক্রেট কিটা শুধুমাত্র সার্ভারের কাছে থাকে। সো যদিও আমি পাবলিক তথ্য দিচ্ছি ঠিকই, কিন্তু এই জিনিসটা আসলে আমাদেরকে ভ্যালিডিটি এনশিওর করছে। সো জেসন ওয়েব টোকেন কিন্তু পাসওয়ার্ডের মতো না, জেসন ওয়েব টোকেন ইটস কাইন্ড অফ ইউজার আইডেন্টিটি, যেটা আসলে দেখে সার্ভার বুঝতে পারে এটা ভ্যালিড ইউজার কিনা, দ্যাটস ইট, আইডেন্টিটি জাস্ট, ঠিক আছে। সো এটা খুবই মিনিংফুল একটা টোকেন এবং এটার মধ্যে সেলফ কন্টেন্ট ইনফরমেশন থাকে এবং এটার মধ্যে সিগনেচারটা থাকে, ঠিক আছে। সো আশা করি জেডাব্লিউটি সম্পর্কে সমস্ত মানে কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। জেডাব্লিউটি টোকেনের ভিতরে আসলে কি থাকে, কি রাখা উচিত, কিভাবে এটাকে ইউজ করা উচিত সেটাও আমরা একটু আগে দেখলাম, হ্যাঁ। সো এই জেডাব্লিউটি টোকেনটা হচ্ছে আমরা আসলে এইভাবে করতে পারি। এখন এখানে যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে আপনারা মনে করতে পারেন যে এই জেডাব্লিউটি টোকেনটা যদি কেউ পেয়ে যায় তাহলে সে তো, হ্যাঁ, আপনার জেডাব্লিউটি টোকেন যদি কেউ পেয়ে যায়, একদম এক্স্যাক্ট জেডাব্লিউটি টোকেন যদি কেউ পেয়ে যায় তাহলে ডেফিনেটলি সে লগ ইন করতে পারবে, সে এপিআই রিকোয়েস্টে এটা পাঠিয়ে দিয়ে সে অবশ্যই নিতে পারবে। কিন্তু আপনার জিনিস মানে আপনি যদি এখন সেটা যদি বলেন তাহলে তো এমনও হতে পারে যে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা যদি কেউ পেয়ে যায় তাহলে ফেসবুকে লগ ইন করে ফেলতে পারবে, আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার যদি কেউ পেয়ে যায় তাহলে তো আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে ফেলতেই পারবে। সো আপনার একেবারে সবচেয়ে সিকিউর যে জিনিসটা সেটা যদি আপনি পেয়েই যায় তো তাহলে তো আসলে আর সিকিউরিটির কিছু বলা থাকে না, ওই জিনিসটা তো ক্লায়েন্টকে এনশিওর করতেই হবে, হ্যাঁ। সো এই জায়গাটাতে আমরা আসলে অসহায়, ঠিক আছে। সো তারপরেও যেটা হতে পারে যে সেশন টোকেনের ক্ষেত্রে যেটা হয় যে আমরা কিন্তু যখনই কোনো অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হয়েছে বলে আমরা মনে করি তখন কিন্তু সেশন টোকেনের ক্ষেত্রে আমরা সেশনটাকে ইনভ্যালিডেট করে দিতে পারি, হ্যাঁ, সার্ভার থেকে, যেন ওই সেশনটাতে আর কেউ লগ ইন না করতে পারে ওই সেশন আইডি দিয়ে। কিন্তু জেডাব্লিউটি টোকেনের ক্ষেত্রে কিন্তু এক্সপায়ারি টাইম যদি শেষ না হয়ে যায় তাহলে কিন্তু এটা ভ্যালিড থাকবে। সো তাহলে জেডাব্লিউটি টোকেনটাকে ইনভ্যালিডেট করার ওয়ে কি, আপনার সিক্রেট কি তো কমন সবার জন্য, হ্যাঁ। সো আপনি তাহলে এটাকে কিভাবে ইনভ্যালিডেট করবেন, এটাকে আসলে ইনভ্যালিডেট করা যায় না, একমাত্র ওয়ে যেটা করা হয় সেটা হচ্ছে টোকেন ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয়। সো আপনার সার্ভারে আপনি একটা যখনই রিকোয়েস্ট আসবে আপনার একটা সেপারেট ডাটাবেস মেনটেন করতে হবে যে সেখানে জেসন টোকেন যেগুলো ব্ল্যাক লিস্টেড হয়েছে সেগুলো আপনি লিস্ট করে রাখবেন। যখনই রিকোয়েস্ট আসবে তখনই সে সার্ভার চেক করে দেখবে যে হ্যাঁ টোকেনটা ভ্যালিড কিনা, যদি ভ্যালিড হয় তারপরে সে চেক করবে আরেকটা মিডলওয়্যারের মধ্যে দিয়ে যাবে যে এই টোকেনটা ব্ল্যাক লিস্টেড কিনা, যদি ব্ল্যাক লিস্টেড না হয় তাহলে লেট দ্য ইউজার ইন, ঠিক আছে। সো এই হচ্ছে জেসন ওয়েব টোকেন ইউজ করার নিয়ম, হ্যাঁ। এখন এই জেসন ওয়েব টোকেন আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারি, রেস্ট এপিআই এর ক্ষেত্রে, মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে খুবই মানে বহুল ব্যবহৃত একটা জিনিস। সো এটা কিভাবে ক্রিয়েট করবেন আপনি সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করবে। যদি নোড জেএস হয় তাহলে একভাবে এটা তৈরি হবে, এটার জন্য লাইব্রেরিজ আছে, কোনো সমস্যা নাই। একইভাবে আপনি যদি পিএইচপিতে করতে চান সেটাও আছে অপশনস। সো এটার কোনো মানে এটা একটা ইউনিভার্সাল জিনিস, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে অনেকে মনে করেন যে এটা জাভাস্ক্রিপ্টের জিনিস, আসলে না, এটা একটা ইউনিভার্সাল জিনিস। এবং নট অনলি দ্যাট, জেডাব্লিউটি কিন্তু শুধুমাত্র অথেন্টিকেশন পারপাসে ইউজ হয় তা না, জেডাব্লিউটি এনি কাইন্ড অফ আইডেন্টিটি পারপাসে ইউজ হতে পারে। যেমন ফর এক্সাম্পল আপনি যদি একটা কনসার্টে যাচ্ছেন, কনসার্টের টিকিট দিবেন, টিকিট না দিয়ে আপনি জেডাব্লিউটি টোকেন দিয়ে দিতে পারেন। সেটা যখন আপনার ক্লায়েন্ট এন্ডে মানে যখন সে ওই জেডাব্লিউটি টোকেনটা দিবে আপনার বুথে যে বসে থাকবে সেই জেডাব্লিউটি টোকেন দিয়ে আপনার তথ্য কিন্তু নিয়ে আসতে পারবে, ঠিক আছে, এবং কোনো একটা সিগনেচার দিয়ে সেটাকে ভেরিফাই করতে পারবে। ওকে, সো এই ছিল জেডাব্লিউটি টোকেন নিয়ে আজকে আমার টিউটোরিয়াল। আশা করি আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। আর অলরেডি টিউটোরিয়ালটা বেশ বড় করে ফেলেছি, যার কারণে সময় বেশি নিব না। আপনারা সবাই ভালো থাকবেন। কোভিড সিচুয়েশনে নিজেদেরকে সেফ রাখার জন্য অলওয়েজ মাস্ক পরবেন এবং নিজের পরিবার পরিজনকে সেফ রাখবেন। টেক কেয়ার।